হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো ছেলেমেয়েরা? জি স্যার। আমরা গত ক্লাসে মেথডস অফ সিলেকশন ফর মাল্টিপল ট্রেডস, যদি আমরা একটা পার্টিকুলার ব্রিডেরই বা একটা পপুলেশনেরই একটা স্পিসিসে একাধিক গুণের জন্য সিলেকশন প্রোগ্রাম অপারেট করতে চাই, সেটাকে বলা হয় সিলেকশন ফর মাল্টি ট্রেড। অর্থাৎ গরুকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই ফর তাদের এইজ এট পিউবার্টি, কাভিং ইন্টারভেল এবং মিল্ক প্রোডাকশন, ফর এক্সাম্পল, এই তিনটা ট্রেডই যদি আমরা দেশি গরুর মধ্যে ফর এক্সাম্পল ইমপ্রুভ করতে চাই, এই তিনটা ট্রেডকে উন্নয়নের জন্য যে সিলেকশনের অ্যাপ্রোচ হবে সেটাকে বলি আমরা সিলেকশন ফর মাল্টিপল ট্রেড অথবা মাল্টিপল ক্রাইটেরিয়া। এই মাল্টিপল ক্রাইটেরিয়াতে সিলেকশন করতে গেলে তিনটা অ্যাপ্রোচে আগানো যায় বা তিনটা মেথডসে আগানো যায়, যার জন্য অনেক সময় বলা হয় হোয়াট আর দ্য মেথডস অফ সিলেকশন ফর মাল্টিপল ট্রেডস। মেথডস অফ সিলেকশন ফর মাল্টিপল ট্রেডের ক্ষেত্রে তিনটা মেথড আছে। নাম্বার 1 ট্যান্ডেম মেথড, নাম্বার 2 ইন্ডিপেন্ডেন্ট কালিং মেথড, নাম্বার 3 সিলেকশন ইন্ডেক্স মেথড, অথবা সংক্ষেপে আমরা বলি ট্যান্ডেম সিলেকশন, ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেল সিলেকশন, and নাম্বার 3 সিলেকশন ইন্ডেক্স। এবং আমরা এই তিনটা সম্পর্কে অল্প কথাই বলেছিলাম লাস্ট ক্লাসটাতে, মনে পড়ে আমার। এটার জন্য ভালো বই ফলো করবা, লেসলি এবং ডাল্টনের বইটা। এই যে ডাল্টনের যে লাল বইটা তোমরা দেখো, ডাল্টনের যে বইটা আছে লাল বইটা, সেই বইটা ফলো করবে, এবং লেসলির বই। সেখানে বলা আছে যে ট্যান্ডেম মেথড হলো আমরা তিনটা ট্রেডকে ইমপ্রুভ করব একটা পপুলেশন অফ ক্যাটলে, কিন্তু ওয়ান বাই ওয়ান। সবার আগে ইমপ্রুভ করব আমরা সে মিল্ক প্রোডাকশন। ফর এক্সাম্পল, গরুকে আমরা শুধু ভালো দুধের গরু সিলেক্ট করব, মেল ফিমেল ব্রিডিং করব, সবচেয়ে ভালো আবার দুধের গরু সিলেক্ট করব, পরবর্তী প্রজন্ম থেকে আবার ব্রিডিং করব, আবার পরবর্তী প্রজন্ম থেকে সবচেয়ে দুধের ভালো মেল ফিমেল চুজ করব, ব্রিডিং করব। এরকম ভাবে সে যদি আমরা 5 বা 10 জেনারেশন করি, শুধু দুধকে ইমপ্রুভ করব। দুধ যখন একটা কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছে যাবে, তারপরে মনে করো ওই তিনটা ট্রেডের মধ্যে দ্বিতীয় ট্রেডটার জন্য আমরা সিলেকশন করব, তখন দুধকে ছেড়ে দিব। দুধের একটা ইমপ্রুভমেন্ট করে ফেলেছি, পরে ওই ইমপ্রুভ পপুলেশনের মধ্যে আবার সিলেকশন করব ফর ইমপ্রুভমেন্ট অফ এইজ এট পিউবার্টি। আবার মনে করো 5 জেনারেশন বা 10 জেনারেশন। আবার যখন এইজ এট পিউবার্টিটাও ইমপ্রুভ হয়ে যাবে, তখন মিল্কও বাদ, এইজ এট পিউবার্টিও বাদ, দেন উই সিলেক্ট ফর কামিং ইন্টারভেল। অর্থাৎ যেই গরুগুলো ইন্টারভেল বিটুইন দ্য কাভিংস সবচেয়ে কম হবে, সেই গাভীগুলো, এবং তাদের যেই এরকম গাভীর যে ছেলে, তারা হবে সিলেক্টেড মেল। এবং অর্থাৎ ট্যান্ডেম মেথড হলো সিলেকশন অফ ট্রেডস ওয়ান বাই ওয়ান। এক ট্রেডের জন্য 5 বছর, আরেকটা ট্রেডের জন্য সে 5 জেনারেশন, আরেকটা ট্রেডের জন্য 5 জেনারেশন। ইমপ্রুভমেন্ট ওয়ান বাই ওয়ান ইজ কল্ড ট্যান্ডেম মেথড। ট্যান্ডেম। নাম্বার 2 মেথডস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেল মেথড। অর্থাৎ আমরা একটা প্রাণীর মধ্যে তিনটা গুণেরই ফেনোটাইপিক বৈশিষ্ট্য জানা থাকবে। অর্থাৎ একটা প্রাণীর দুধ প্রোডাকশন কত পার ডে আমরা জানবো, তার এইজ এট পিউবার্টি কত জানবো, এবং কাভিং ইন্টারভেল কত জানবো। এরকম শত শত প্রাণীর যখন এই তিনটা ট্রেটেরই ফেনোটাইপিক ভ্যালু আমাদের জানা থাকবে, তখন প্রত্যেকটা ট্রেটের জন্য আমরা এক একটা করে কালিং লেভেল সেট করব। প্রত্যেকটা ট্রেটের জন্য ইন্ডিভিজুয়ালি কালিং লেভেল সেট করা। কালিং লেভেল মানে হচ্ছে যেই এক একটা ট্রেড যেই ভ্যালুর নিচে হলে ওই গাভীটা বা প্রাণীটা সিলেক্টেড হবে না। ফর এক্সাম্পল, আমরা বলে দিলাম ডেইলি মিল্ক ইল্ডের জন্য কালিং লেভেল হলো মনে করো 2 লিটার পার ডে। যে কোনো গাভী যেটা 2 লিটারের কম দুধ দিবে সে কিন্তু সিলেক্টেড হবে না। একইভাবে এইজ এট পিউবার্টি যদি আমরা সেট করে দিই যে এইজ এট পিউবার্টির সর্বনিম্ন লেভেল হলো 30 মান্থস, মনে করো 30 মাস। যেই গাভী 30 মাসের বেশি বয়সে পিউবার্টিতে আসবে, সেই গাভীগুলো দুধ যত বেশি হোক না কেন, সে এই তোমার এইজ এট পিউবার্টির জন্য বাদ পড়ে যাবে। আর কাভিং ইন্টারভেল, আমরা জানি স্ট্যান্ডার্ড কাভিং ইন্টারভেল হচ্ছে 12 মাস। আমরা বলে দিব যেই গাভীরই কাভিং ইন্টারভেল 15 মাসের বেশি হবে,
অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড হলো 12 মাস, সর্বোচ্চ আমরা 15 মাস পর্যন্ত অ্যালাউ করলাম। বিভিন্ন কারণে অনেক সময় কাবিং একটু ইন্টারভেলটা একদম স্ট্যান্ডার্ডে থাকে না, কারো কোনো গাভীর 1 মাস বেশি, কোনো গাভীর 15 দিন বেশি, কোনো গাভীর 2 মাস বেশি, এরকম হয়। মনে করো আমরা কালিং লেভেলটা ফর কাবিং ইন্টারভেল সেট করলাম যে 15 মাস। যেই গাভীরই কাবিং ইন্টারভেল বিটুইন টু কাবিংস 15 মাস এক্সিড করবে, সেই গাভীকে চুজ করা হবে না। তাহলে এই যে তোমার এক একটা ট্রেটের এক একটা ভ্যালু সেট করে দেওয়া, মিনিমাম ভ্যালু যে ক্রাইটেরিয়া সেট করে দেওয়া, দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেল। প্রত্যেকটা ট্রেটের জন্য ইন্ডিপেন্ডেন্টলি ওই কালিং লেভেলগুলো অ্যাপ্লাই করা হবে। এর ওই কালিং লেভেল পাস করলে সে সিলেক্টেড হতে পারবে, এবং কালিং লেভেল পাস করা যদি অনেক গরুর সংখ্যা থাকে, তখন যেই গরুগুলো সবচেয়ে বেশি ভালো এইজেড কাবিং এর জন্য, পিউবার্টির জন্য এবং মিল্কেলের জন্য, তারা সিলেক্টেড হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেল মেথডটা হলো যে প্রত্যেকটা ট্রেটের জন্য মিনিমাম ভ্যালু সেট করা থাকে। একটা প্রাণীকে সিলেক্টেড হইতে হলে, মেল বা ফিমেল, সেই ভ্যালুটার সেই হার্ডেলটা তাদের পাস হইতে হবে। আবার এই মেথডে যদি কোনো একটা গাভী খুব বেশি দুধ দেয়, কিন্তু ওর এই যে পিউবার্টি মনে করো 60 মাস, মানে 5 বছর অথবা 4 বছর অথবা 3 বছর, কিন্তু আমরা এই যে পিউবার্টি মিনিমাম ভ্যালু দিয়েছিলাম 30 মাস, কাজে ওই 30 মাসকে ক্রস করলে সে, মানে তার যদি এই যে পিউবার্টি অনেক দেরি হয় ম্যাচিউর হইতে, তাহলে দুধ প্রোডাকশন বেশি হইলেও সে বাদ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা গাভীকে বা বুলকে সিলেক্টেড হইতে হলে এই 3টা ট্রেটের জন্য এই এই মিনিমাম নাম্বারগুলো পাস হইতে হবে। তোমাদের এক্সাম সিস্টেমে যেরকম, তোমাদের সেমিস্টার সিস্টেমে তোমরা যে পড়তেছো এক একটা কোর্স, তোমাকে পাস করতে হলে মিনিমাম কত পেতে হয়? 45 না 40? টোটালি মিলে 100 এর মধ্যে 45 আমি যতদূর মনে হয়, তাই না? তুমি যদি কোনো একটা কোর্সে ক্লাস টেস্ট তারপরে হাজিরা এবং ফাইনাল পরীক্ষা মিলে ন্যূনতম 45 না পাও, তাহলে কিন্তু ওই কোর্সে তোমার রিপিট হয়ে যায়। সিমিলারলি ওই গরুগুলোরও যে মিনিমাম ভ্যালু আমরা দিয়ে দিলাম কালিং লেভেল বা পাস মার্কস, সেটা না পেলে ওই গাভীগুলো অন্য ট্রেটে খুব চ্যাম্পিয়ন হলেও একটা ট্রেটে যদি কোয়ালিফাই না করে, দ্যাট কাউ উইল বি রিজেক্টেড, শি ক্যানট বি সিলেক্টেড। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেল মেথড হলো তোমাদের অনেকটা এক্সাম সিস্টেমের মতো, যে প্রত্যেক সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে টু বি সিলেক্টেড। ওকে, ফাইনালি আসো সিলেকশন ইন্ডেক্স মেথড। সিলেকশন ইন্ডেক্স মেথডে আমরা বলেছিলাম এখানে প্রত্যেকটা প্রাণীর এই 3টা ট্রেটকে একসাথে বিবেচনা করা হয়, এবং এই 3টা ট্রেটের ফেনোটাইপিক ভ্যালুগুলোকে ফিট করা হয় ইনটু অ্যান ইন্ডেক্স, এবং দ্যাট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা বলেছিলাম, স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু? জি স্যার। এই যে ইন্ডেক্স ভ্যালুটাকে আমরা এইভাবে বলেছিলাম যে b1 ইন্ডেক্স ভ্যালু ইজ ইকুয়াল টু b1x1, b1x1 এগুলো বেসের মধ্যে হবে, সমান লেভেলে হবে না। b1 b2 দেবে, মানে সাবস্ক্রিপ্ট হবে b1x1 b2x2। আমি এখানে এডিট করতে পারিনি, যার জন্য যে কোনো প্রাণী ইন্ডেক্স ভ্যালু ক্যালকুলেট করতে হলে x1 হচ্ছে ট্রেট 1, x2 হচ্ছে ট্রেট 2, x3 হলো ট্রেড 3, যদি 10টা ট্রেড থাকে n পর্যন্ত আমরা বলেছি। i এর মান হচ্ছে 1 থেকে শুরু করে n। তাহলে x গুলো হচ্ছে ট্রেড 1, ট্রেড 2, একটা প্রাণীর এই 3টা ট্রেটের ফেনোটাইপিক ভ্যালু, এই 3টা। এটা যদি দুধ প্রোডাকশন হয়, এটা যদি এজেড পিউবার্টি হয়, এটা যদি তোমার কাবিং ইন্টারভেল হয়। গাভী নাম্বার মনে করো সে 12 নাম্বার গাভীর ইন্ডেক্স ভ্যালু আমি ক্যালকুলেট করতেছি, ফর এক্সাম্পল 12 নাম্বার সিলেকশনে ক্যান্ডিডেট, এবং সেটা হবে ইকুয়াল টু হবে দুধ প্রোডাকশনের ফেনোটাইপিক ভ্যালু কত x1, এজেড পিউবার্টির ফেনোটাইপিক ভ্যালু কত মাসে, এবং এটা হলো তার কাবিং ইন্টারভেল দিনে। এখন বি গুলো কি? বি গুলো হচ্ছে তাদের রিলেটিভ ইকোনমিক ভ্যালু। এক্সেস আর দ্য ট্রেডস and small b's are the relative economic value। অর্থাৎ এই 3টা ট্রেটের মধ্যে
এক নাম্বার ট্রেটের রিলেটিভ ইকোনমিক ভ্যালু, টোটাল ইকোনমিক ভ্যালু যদি তোমার 1 হয় বা 100 হয়, টোটাল ইকোনমিক ভ্যালু মনে করো 100, 100-র মধ্যে তুমি দুধের কত দিবা B1, এইজ এট পিউবার্টির কত দিবে এবং কাবিং ইন্টারভেলে কত দিবে, সে অর্থাৎ 100 টোটালের মধ্যে তিনটা ট্রেটের রিলেটিভ ইকোনমিক ইম্পর্টেন্স, বিকে বলা হয় রিলেটিভ ইকোনমিক ইম্পর্টেন্স। তিনটা ট্রেটের মধ্যে কার তুলনায় কে কতটুকু ইকোনমিক কনসিডারেশন এক্সপেক্ট করে, এই তিনটা ট্রেটের মধ্যে আমরা কোনটাকে কত দিব। সে দুধকে যদি আমরা 40 দিই, আর এই দুইটাকে যদি আমরা 30-30 করে দেই, অথবা দুধকে যদি আমরা 50 দিই, বাকি এই দুইটাকে যদি একটাকে দেই 30 আরেকটাকে দেই 20, মনে করো এইটার B1 দিতে পারি আমি ফর এক্সাম্পল 50 মনে করো, আর এইটাকে যদি দেই সমান সমান আমরা যদি দেই সে 30, আর এই বি এর সমান যদি আমরা দেই সমান সমান মনে করো 20, অর্থাৎ 100-র মধ্যে কাকে কতটুকু গুরুত্ব দিলাম সেটা দিয়ে ফাইনালি ইন্ডেক্স ভ্যালুর মান হবে। এরকম তোমার সিলেকশনে যত ক্যান্ডিডেট থাকবে প্রত্যেকের এরকম ইন্ডেক্স ভ্যালুর মান বের হবে, এবং সেই মান যার যত, ইন্ডেক্সের মান যার যত বেশি সে সিলেকশনে তত বেশি গুরুত্ব পাবে। যার ইন্ডেক্স ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট, আমি যদি 100 সিলেক্ট করতে চাই তাহলে 100 অ্যানিমেল যাদের ইন্ডেক্স ভ্যালু উপর থেকে শুরু করে 1 থেকে শুরু করে আমাদের 100 পর্যন্ত যার ইন্ডেক্স ভ্যালু সবচেয়ে হাইয়ার মান, সেই 100 সিলেক্টেড হবে। জাস্ট অ্যাজ এন এক্সাম্পল। সো দিস কাইন্ড অফ সিলেকশন হোয়েন কোন একটা প্রাণীর এগ্রিগেট ইন্ডেক্স ভ্যালু ক্যালকুলেট করে ইন্ডেক্স ভ্যালুগুলোকে কম্পেয়ার করে যার ইন্ডেক্স ভ্যালু সবচেয়ে বেশি তারা সিলেক্টেড হবে। দিস মেথড অফ সিলেকশন ফর মাল্টিপল ট্রেড ইজ কল্ড ইন্ডেক্স সিলেকশন। এবং ইন্ডেক্স সিলেকশনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এইটাই সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। এটাই বেসিক প্রিন্সিপালের উপর, এই সিলেকশন ইন্ডেক্সের প্রিন্সিপালের উপর ভিত্তি করে অনেক অ্যাডভান্সড অ্যানিম্যাল ইভালুয়েশনের বা অ্যানিম্যালের জেনেটিক মেরিট বের করার জন্য অনেক মেথড আবিষ্কার হয়েছে, যেগুলো পরবর্তীতে সারা পৃথিবীতে। ঠান্ডা লেগেছে কার? যাই হোক, তাহলে আমরা সিলেকশন ফর মাল্টিপল ট্রেডস দেয়ার আর 3 মেথডস বললাম, এবং তিনটা মেথডকে আমরা সহজ কথায় ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবং অ্যামং দ্য মেথড সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে, সবচেয়ে বেশি অ্যাকুরেট, সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজড এবং সবচেয়ে বেশি রাইট অ্যানিম্যাল সিলেকশনের ক্ষেত্রে এই মেথডটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল এবং সারা পৃথিবীতে সমস্ত স্পিসিসের ব্রিডিং প্রোগ্রামে। এবং তোমরা এটাও জানো, আমি গত ক্লাসে বলেছি, একটা স্পিসিসে, একটা ব্রিডে তার গুরুত্ব কখনো একটা ট্রেটের উপর নির্ভরশীল নয়। ইট ইজ অলওয়েজ এ ফাংশন অফ মোর দেন ওয়ান ট্রেট। গরু শুধুমাত্র দুধের জন্য গুরুত্বপূর্ণ নয়, গরু অন্য গুণাগুণগুলো ইম্পর্টেন্ট। যদি একটা গরু দুধ খুব ভালো দেয় ফর এক্সাম্পল, বা একটা মুরগি ডিম অনেক ভালো দেয়, কিন্তু সে মনে করো বেঁচেই থাকে না, তার রেজিস্ট্যান্সই নাই, তাহলে সে প্রোডাকশনে আসতেই পারবে না। মনে করো একটা গাভী অনেক বেশি দুধ দেয় কিন্তু সে ম্যাস্টাইটিস প্রোন, সে কাবিং এ বাচ্চা দিলেই দুধ, আডারের মধ্যে দুধ আসলে সে ম্যাস্টাইটিস এফেক্টেড হয়ে যায়। কাজে আমরা বলতে চাচ্ছি যে কোন একটা প্রাণীর ইকোনমিক ইম্পর্টেন্স ইজ নট অনলি একটা ট্রেডের উপর ডিপেন্ড করে না। ইট ইজ নট সোনলি এ ফাংশন অফ সিঙ্গেল ট্রেড, ইট ইজ অলওয়েজ এ ফাংশন অফ মোর দেন ওয়ান ট্রেডস। যার জন্য যখনই মোর দেন ওয়ান ট্রেডস হয় তখন এই সিলেকশন ইন্ডেক্স মেথডটা সবচেয়ে বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে সারা ওয়ার্ল্ডে, এবং এটাই ব্যবহৃত হয় বেশি। তোমাদের কাছে অনেক সময় যে প্রশ্ন আসে, ডিসক্রাইব দ্য বেস্ট মেথড অফ মাল্টিপল সিলেকশন ফর ট্রেড, তখন ডেফিনেটলি তোমরা ইন্ডেক্স মেথডকে বেশি এক্সপ্লেইন করবে বা ডিটেল লিখবে। স্যার, ইন্ডেক্স মেথডটা যদি আরেকবার একটু বলতেন। একটা মিনিট। হ্যাঁ, আমি কি বলো? হ্যাঁ, বলো। তোমাদের বড় ভাইয়া বোনেরা আবার সন্ধ্যাবেলা ক্লাস করতে তাদের সুবিধা, সারাদিন তারা ব্যস্ত থাকে। এনিওয়ে, আমি সিলেকশন ইন্ডেক্স মেথডটা আরেকবার বলি। সিলেকশন ইন্ডেক্স মেথডটা তোমার ডেভেলপ করেছে তোমার যে বিজ্ঞানীরা, তারা দীর্ঘদিন কম্পেয়ার করে দেখেছে
যে সিলেকশন ইন্ডেক্স মেথডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মেথডে কি করা হয়, ইন্ডেক্স I এর মান for each animal is equal to b1x1 plus b2 plus bnxn up to পর্যন্ত। যদি তিনটা ট্রেড থাকে তাহলে এটা b1 b2 এবং b3 পর্যন্ত যাবে। সেই ক্ষেত্রে b1 গুলো হলো রিলেটিভ ইকোনমিক ভ্যালু অফ দ্য ট্রেডস ইউ আর কনসিডারিং টু ইমপ্রুভ, এবং এক্সেস গুলো হচ্ছে ট্রেড 1 ফেনোটাইপিক ভ্যালু, ট্রেড 2 এর ফেনোটাইপিক ভ্যালু, এবং x3 হচ্ছে ট্রেড 3 এর ফেনোটাইপিক ভ্যালু অন দ্য অ্যানিমেল ইউ আর টকিং অ্যাবাউট। একটা অ্যানিমেলের b1 x1 x1 x2 x3 হলো তিনটা ট্রেড 1 2 3, আর b1 b2 b3 হলো এই তিনটা ট্রেডের মধ্যে কোন ট্রেডের রিলেটিভ ইকোনমিক ভ্যালু কত। যদি 100 ধরি আমরা টোটাল ইকোনমিক ভ্যালু, দুধের গুরুত্ব যদি আমরা 50 দেই বা 50% দেই বা 0.5 দেই, দেন b1 is equal to 0.5, আর b2 equal to যদি আমরা দেই 30 তাহলে 0.3, আর b3 হলো যদি আমরা 20% গুরুত্ব দেই সেটা হলো b3 এর ভ্যালু হবে 0.20। অর্থাৎ প্রতিটা অ্যানিমেলে ইন্ডেক্স মান বের করার জন্য এই b1 এর মানগুলো লাগবে, আর ইন এডিশন প্রত্যেকের ফেনোটাইপিক ভ্যালু। x1 হচ্ছে ওই গাভীটার দুধ কতটুকু দেয় পার ডে, x2 হচ্ছে ওই গাভীটার এইজ এট পিউবার্টি কত মাস, অর্থাৎ মনে করছে কোনোটার 32 মাস, কোনোটার 36 মাস, কোনোটার 28 মাস এটসেট্রা। আর x3 হলো যে ওর কাবিং ইন্টারভেল কত, অর্থাৎ দুইটা কাবিং এর মাঝখানে কতদিন সে, অর্থাৎ এক কাবিং থেকে আরেক কাবিং, কাবিং 1 কাবিং 2, ইফ ইউ কল ইট c1, আর এটাকে যদি ধরো c2, তাহলে দুই কাবিং এর মাঝখানে যে ইন্টারভেলটা, দিস ইজ কাবিং ইন্টারভেল ইন ডেইজ, দিনে, এবং এই দিনে সেই ভ্যালুটা এখানে হবে। এরকম যদি তোমার কাছে 5000 সিলেকশনের ক্যান্ডিডেট ফিমেল থাকে এবং প্রত্যেকের যদি ইন্ডেক্স ভ্যালু ক্যালকুলেট করতে পারো, তখন তুমি 5000 থেকে চুজ করবা 100 গাবি সিলেক্ট করবে, যেই 100 গাবির টোটাল ইন্ডেক্স ভ্যালু সবচেয়ে বেশি তারা সিলেক্টেড হবে। যে যার জন্য আমি বললাম 100 চুজ করতে হলে 1 to 100 পর্যন্ত যেই প্রাণীগুলোর index value সবচেয়ে হাই, based on these calculations they will be selected. This method of প্রত্যেকটা অ্যানিমেলের তিনটা ট্রেডকে কম্বাইন করে তার যে ফেনোটাইপিক ইন্ডেক্স ভ্যালু ক্যালকুলেট করা হয়, this method is called selection index. আর সিলেকশন ইন্ডেক্স স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে যে আমরা একটা যে কোনো ট্রেডের ইকোনমিক ভ্যালুটা মানে বের কর মানে দিতেছি স্যার, এই ইকোনমিক ভ্যালুটা কি ব্রিডার সিলেক্ট করে দিবে সে ওই ট্রেডকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে? না, এটা নির্ধারণ করা খুব জটিল। সিলেকশন ইন্ডেক্স তোমরা যতটুকু শুনতেছো যত সহজ মনে হয় তত সহজ না। কেন সহজ না, যে একটা পার্টিকুলার দেশে বা একটা পার্টিকুলার প্রোডাকশন সিস্টেমে, আমরা দেশি গরুর কথা বলতেছি, তাহলে এটা প্রোডাকশন সিস্টেমটা হবে মিডিয়াম টু লো ইনপুট প্রোডাকশন সিস্টেম, যারা তাদের গরু বাছুরকে মধ্যম মান থেকে শুরু করে নিম্ন মানের ব্যবস্থাপনাতে বড় করে। সেই ইনপুট সিস্টেমে কোন ট্রেডটা কতটুকু গুরুত্বপূর্ণ টু এ ফার্মার, একটা খামারির কাছে এই যে তিনটা ট্রেডের জন্য আমরা বুল সিলেকশন করব বা কাউ সিলেকশন করব এবং ব্রিডিং এর মাধ্যমে ইমপ্রুভ করব, এই তিনটা ট্রেড খামারির কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এটা বের করতে হলে সেটা করতে হয় তোমার মার্কেট সার্ভে। আমি ইয়ে দিয়ে লিখতে পারি না দেখে ড্রয়িং এর জিনিস দিয়ে লিখতেছি, মার্কেট সার্ভে করতে হয়, অথবা এটা খামারিদের মধ্যে এবং কনজিউমারদের মধ্যে সার্ভে করে, অর্থাৎ একটা কৃষক তার একটা গাভীকে কোন ট্রেডের জন্য সবচেয়ে বেশি মানে করে পছন্দ করে, এক কথা হলো সেটার সাথে আবার কৃষকের অর্থনীতি জড়িত। প্রথমত হলো সবচেয়ে বেশি গুরুত্ব সে দেয়, সে যদি একটা গাভী বেশি দুধ দেয় সে খুশি হয়, প্রতিদিন বেশি বিক্রি করতে পারে। দেন আসো ওই গাভীটাই আবার যখন প্রথম ম্যাচিউর হবে, যত অল্প বয়সে ম্যাচিউর হয় কৃষক তত হ্যাপি হয়। যদি সে একটা গাভী 24 মাসে ম্যাচিউর হয়ে যায় বা হিটে আসে, কৃষক যেরকম খুশি হয়, যেই বকনাটা আবার মনে করো 26 মাসে হবে, ওটা তার কাছে একটু কম, মানে সে অখুশি হয়। সো যত তাড়াতাড়ি ম্যাচিউর হয় একটা বকনা তার বাড়িতে, সে তত তাড়াতাড়ি গাভীকে মা হিসাবে পেয়ে দুধ পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়।
যার জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে কাবিং ইন্টারভেল, একটা কৃষক অলওয়েজ চায় যে তার গাভী আজকে বাচ্চা দিল, আবার যেন অবশ্যই 12 মাসের মধ্যে আরেকবার বাচ্চা দেয়। তার মানে কি, তুমি এটার জন্য তোমাকে রিসার্চ করতে হবে, সার্ভে করতে হবে, রিয়েল ইনফরমেশন নিয়ে সেগুলোকে ক্যালকুলেট করে তোমার রিলেটিভ ইকোনমিক ভ্যালু বের করতে হয়। আর ইন জেনারেল যতদিন নিজের ডেটা থেকে এই রিলেটিভ ইকোনমিক ভ্যালু না আসে, ততদিন লিটারেচার স্টাডির মাধ্যমে অথবা ফার্মারদের বা ইয়েদের পারসেপশন, মানে জাস্ট ওপিনিয়ন নিয়ে একটা হাইপোথেটিক্যাল ভ্যালু ইউজ করে, এবং এই হাইপোথেটিক্যাল ভ্যালুগুলো যেরকম আমি হাইপোথেটিক্যালি বললাম 50, 30 এবং 20, এই হাইপোথেটিক্যালটা অবশ্যই রিয়েলিস্টিকের ক্রমধারাতেই হইতে হবে, এবং সেটা বাস্তব ফার্মিং সিস্টেমে খামারিদের এবং কনজিউমারদের ওপিনিয়নের উপর ভিত্তি করে অ্যাকচুয়াল মার্কেট ভ্যালুটা নির্ধারণ করা হয়। এবং সেই জিনিসগুলো বের করতে হলে অবশ্যই আবার রিসার্চ করে বের করতে হয়। তবে অ্যামং দ্য মেথডস, সিলেকশন ইন্ডেক্স মেথডে কোন একটা প্রাণী একটা ট্রেটে যদি ভ্যালু কমও হয়, আরেকটা ট্রেটে যদি বেশি হয়, তাহলে এটা কম্পেনসেট করতে পারে। ইন্ডেক্স ভ্যালুটা বেড়ে যাবে যদি কোনো একটা ট্রেটের ক্ষেত্রে সে বেনিফিট পায়, কোনোটা সে বিলো এভারেজ হয়। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেল মেথডে যে কোনো একটা ট্রেটে ডিসকোয়ালিফাই করলে সেই অ্যানিমালটা আর কোনো বিবেচনার সুযোগই পায় না। আর 1 নম্বর মেথড যেটা ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেল, যেটা ট্যান্ডেম মেথড, সেই মেথডে অনেক সময় লাগে 1 by 1, এবং তোমরা জানো গরুর ক্ষেত্রে জেনারেশন ইন্টারভ্যাল মিনিমাম 40 মান্থস বা 45 মান্থস, যার জন্য এই জিনিসগুলো। তাহলে তোমরা এই মেথডগুলো সম্পর্কে আরেকটু সুন্দর করে নোট করে আরেকটু সুন্দর করে পড়বে, ডেফিনেটলি সুন্দর হবে। ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওকে, আমরা এরপরে যাব যে নতুন জিনিসটা, সেটা হলো, এটা আরো গুরুত্বপূর্ণ, সেটাকে সহজ কথায় বলা হয় এটাকে বলা হয় এইডস টু সিলেকশন। আমরা এখন অ্যাকচুয়ালি অ্যানিমাল সিলেকশন করব, এবং সেটা তথ্যপত্রের ভিত্তি করে সেই জিনিসগুলোকে বলা হয় এইডস টু সিলেকশন। এইডস মানে যে সহায়তা করে, যার সহযোগিতার মাধ্যমে কোনো কাজ সাধিত হয়। ঠিক আছে? এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি কি বোর্ডটা হারিয়ে ফেলেছি কিনা, ওকে, এইডস টু সিলেকশন। এখন তাহলে এইডস টু সিলেকশন কাকে বলা হয়? এতক্ষণ আমরা আলোচনা করলাম সিলেকশন, আমরা কি সিলেকশন অবজেক্টিভ এবং সিলেকশন ক্রাইটেরিয়া এই দুইটা জিনিস আলোচনা করেছি? দেখো তো তোমরা একটু, আমরা কি এই সিলেকশন চ্যাপ্টারে অবজেক্টিভ অফ সিলেকশন এবং ক্রাইটেরিয়া অফ সিলেকশন এই দুইটা জিনিস আলোচনা করেছি? জি স্যার। সিলেকশন অবজেক্টিভস এবং সিলেকশন ক্রাইটেরিয়ন দুটোই আলোচনা করব। ওকে, দেন ফাইন। অবজেক্টিভ হলো আমরা যে জিনিস অ্যাচিভ করতে চাই, আর ক্রাইটেরিয়া হলো যেই জিনিসের উপর ভিত্তি করে বা যেই জিনিসকে খেয়াল করে আমরা ওই অবজেক্টিভটা ফুলফিল করব। যেই ট্রেডগুলোর উপরে অ্যানিমেলের রেকর্ড অবশ্যই রাখতে হবে অবজেক্টিভ ফুলফিল করতে হলে, সেগুলোকে বলা হয় ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াস আর ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রেডস। আর অবজেক্টিভটা হলো ইকোনমিক সেন্সে, যেমন আমরা বেশি দুধ পেতে চাই, এমন গরু তৈরি করতে চাই যেগুলো অনেক অনেক বড় সাইজের গরু, অথবা এমন গরু তৈরি করতে চাই তারা খুব খুব তাড়াতাড়ি ম্যাচিউর হবে। আমরা দেশি গরু নরমালি ম্যাচিউর হয় ফর এক্সাম্পল তোমার 26 থেকে 30 মাসে বা 32 মাসে ম্যাচিউর হয়। ধরো এটা 2 বছর থেকে আমি বলবো 3 বছরের মাঝখানে তুমি গড়ে 2.5 বছর বা 26 মাস বলতে পারো। আর ব্রিডাররা যদি ব্রিডিং করে বা সিলেকশনে লক্ষ্য থাকে যে আমরা দেশি গরুকে অবশ্যই তোমার 18 মাস, 18 থেকে 24 এই সময়ের মধ্যে ম্যাচিউর করতে চাই, তখন তারা দেখেন সেট দ্য সিলেকশন অবজেক্টিভ, যে আমাদের উদ্দেশ্য হলো মানে তোমার আর্লি ম্যাচিউর গরুর জাত তৈরি করা। সো এগুলোকে অবজেক্টিভ বলা হয়, আর ক্রাইটেরিয়া বলা হয় ট্রেডগুলোকে। নাও আসো, আমরা অ্যাকচুয়ালি যখন সিলেকশন করতে যাব, তখন আমরা কি দেখে গরু সিলেক্ট করব, মানে কিসের উপর ভিত্তি করে? যে সমস্ত ভিত্তিগুলো এই সিলেকশন কর্মটাকে সহায়তা করে, দে আর কল্ড এইডস টু সিলেকশন। আমি সেটাকে অন্যভাবে এই কথাই লিখতে পারি। একটা সেন্টেন্স লিখো তোমরা, যদি শোনা যায় আমার কথা? জি স্যার। ওকে, লেখো, একটা সেন্টেন্স লেখো।
selection of superior breeding stock, selection of superior breeding stock, selection of superior breeding stock depends on selection of superior breeding stock depends on the ability of the breeder, depends on the ability of the breeder, depends on the ability of the breeder to recognize and mate those animals, to recognize and mate those animals, mating kora, to recognize and mate those animals possessing superior inheritance, for a particular purpose or objective, for a particular purpose or objective. Full stop. আমরা এই সেন্টেন্সে বলার চেষ্টা করেছি যে একটা ব্রিডার মানে সে কতটুকু আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আবার ব্যাক করেছি। তাহলে একটা ব্রিডার যারা সুপিরিয়র অ্যানিমাল সিলেকশন, অর্থাৎ আমরা বলেছিলাম কিন্তু সিলেকশন ইজ দ্য প্রসেস অফ অ্যালাউইং সার্টেন ইন্ডিভিজুয়ালস টু বিকাম প্যারেন্টস অফ দ্য নেক্সট জেনারেশন। ওই যে যাদেরকে নেক্সট জেনারেশনে প্যারেন্ট বানাবো সেই ভালো প্যারেন্টগুলো চুজ করাটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে এই সুপিরিয়র অ্যানিমাল সেটা ব্রিডারের জন্য চুজ করাটা সবচেয়ে কঠিন কাজ। এই কনটেক্সটে এই সুপিরিয়র অ্যানিমাল সিলেকশন কর্মটা করার জন্য লেখো দেয়ার আর সার্টেন সোর্সেস অফ ইনফরমেশন, লেখো দেয়ার আর সার্টেন সোর্সেস অফ ইনফরমেশনস, there are certain sources of information, on which the breeder, there are certain sources of information on which the breeder rely, on which the breeders rely. These sources of information, full stop, these sources of information, যে সোর্সগুলোর কথা বলতেছি, these sources of information which helps breeder to make selection possible is called aids to selection. aids to selection টাকে ইনভার্টেড কমার ভিতরে রাখবা, aids to selection। এই সমস্ত সোর্সেস অফ ইনফরমেশন যেগুলো ব্রিডারকে সিলেকশন কর্মটা করতে সহায়তা করে আর কল্ড aids to selection. The eight are 1 2 3, মানে সিলেকশনের এই এইড গুলো হলো, the aids are number 1 selection on the basis of individuality, selection on the basis of individuality, dash দিয়ে লেখো selection on the basis of individuality, dash দিয়ে লেখো called individual selection,
or mass selection, MASS mass selection, or simple phenotypic selection. Simple phenotypic selection. ওই যে আমরা বলেছি সিলেকশন অন দ্য বেসিস অফ ইন্ডিভিজুয়ালিটি, যেটাকে ড্যাশ দিয়ে বলেছি কল্ড ইন্ডিভিজুয়াল সিলেকশন or mass selection, mass হলো MASS mass selection, or simple phenotypic selection. Full stop. 2 number 8 এর নাম হলো selection on the basis of 2 number 8 to selection এর নাম হলো selection on the basis of pedigrees. Selection on the basis of pedigrees. ড্যাশ দিয়ে লেখো, এটাকে বলা হয় পেডিগ্রি সিলেকশন। সিলেকশন অন দ্য বেসিস অফ পেডিগ্রিস, PEDIGREES, পেডিগ্রিস, ড্যাশ দিয়ে লেখো কল্ড পেডিগ্রি সিলেকশন। যখন পেডিগ্রি দেখে, অ্যানিমেলের পেডিগ্রি দেখে কে ভালো মন্দ যাচাই করো, দিস কাইন্ড অফ সিলেকশন ইজ কল্ড পেডিগ্রি সিলেকশন। আর প্রথমেরটা বলেছি, যখন আমরা প্রত্যেকটা অ্যানিমেলের নিজের ফেনোটাইপিক ইনফরমেশন আমাদের জানা থাকে, প্রত্যেকটা অ্যানিমেলের ফেনোটাইপিক ভ্যালু দেখে যখন আমরা ভালো মন্দ যাচাই করি, দ্যাট কাইন্ড অফ সিলেকশন ইজ কল্ড ইন্ডিভিজুয়াল সিলেকশন অথবা মাস সিলেকশন অথবা সিম্পল ফেনোটাইপিক সিলেকশন। নাম্বার 3, সিলেকশন অন দ্য বেসিস অফ, আমরা 1 নাম্বার বললাম সিলেকশন অন দ্য বেসিস অফ ফেনোটাইপ অফ ওন ফেনোটাইপ, নাম্বার 2 বললাম পেডিগ্রি দেখে, আর 3 নাম্বার হলো সিলেকশন অন দ্য বেসিস অফ progeny performance. Selection on the basis of progeny performance. Selection on the basis of progeny performance. যেটাকে বলা হয় ড্যাশ দিয়ে লেখো called progeny testing. Called progeny testing. আমাদের প্রত্যেকটা মেথড আলাদা আলাদা করে আলোচনা করতে হবে, বোঝাইতে হবে, এবং এগুলো হলো ব্রিডিং এর মূল বিষয়বস্তু। যে জিনিসগুলো যদি না বুঝো, তোমাদের জন্য বৃথা যাবে যদি অ্যানিমাল ব্রিডিং পড়াটা। নাম্বার 4, সিলেকশন অন দ্য বেসিস অফ, সিলেকশন অন দ্য বেসিস অফ, 4 নম্বর মেথডটা হলো সিলেকশন অন দ্য বেসিস অফ কোল্যাটারাল রিলেটিভস। Collateral, COLLA. Screen share, whiteboard. Selection on the basis of, selection on the basis of collateral relatives. Collateral relatives. Selection on the basis of collateral relatives. Collateral relatives এর হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী। জ্ঞাতি গোষ্ঠী বুঝো বাংলায়? জি স্যার। তোমরা কি আছো না আছে স্যার। ঘুমাইছো সবাই? না? তাহলে আমরা আবার অনেক ক্ষেত্রে আরেকটা মেথড লেখো, সিলেকশন অন দ্য বেসিস অফ ফ্যামিলি ইনফরমেশন। সিলেকশন অন দ্য বেসিস অফ ফ্যামিলি ইনফরমেশন। সবার শেষে লেখো, সবার শেষের যে মেথডটা নাম্বার 6 বা কত হবে দেখো, সিলেকশন অন দ্য বেসিস অফ ইনফরমেশন ফ্রম অল সোর্সেস। Selection on the basis of information from all sources. All sources বলতে গেলে এক থেকে শুরু করে আগে যে কয়টা মেথড আছে সব ইনফরমেশনকে যখন আমরা একসাথে কম্বাইন্ডলি ব্যবহার করি, সেটাকে বলে সিলেকশন অন দ্য বেসিস অফ ইনফরমেশন ফ্রম অল সোর্সেস। যত রকম সোর্স অফ ইনফরমেশন আছে সবগুলোকে ব্যবহার করে যখন আমরা সিলেকশন কর্মটা করি, সেটাকে বলা হয় সিলেকশন অন দ্য বেসিস অফ ইনফরমেশন ফ্রম অল সোর্সেস। এটাকে অনেক সময় বলা হয় মানে কম্বাইন্ড সিলেকশন বেসড অন কম্বাইন্ড ইনফরমেশন। কম্বাইন্ড বলতে গেলে উপরে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যা আমরা বলেছি, ইন্ডিভিজুয়াল, পেডিগ্রি, ফ্যামিলি, কোলাটারাল রিলেটিভস, প্রোজেনি, এভরিথিং ক্যান বি কম্বাইন্ড টুগেদার।
ওকে, এখন আজকে আমরা শুরু করব একটা জিনিস দিয়ে। আগে দেখাতে চাই, তোমাদের একটা ড্রয়িং লাগবে। লেট মি try to draw it first if possible. Let us draw it. ড্র করতে গেলে আবার এটা আসে কেন? ওকে, আমি চেষ্টা করি। এটা একটা অ্যানিমেল। এই অ্যানিমেলের যদি আমরা না, এটা হবে না। ওকে, অলরাইট। আমি ড্র করতে হলে কি দিয়ে করব? ড্র করতে হলে লেখা যায় কিভাবে? ওকে, আমরা মনে করো, ওকে বোর্ড এসে পড়ে, শুধু আমি ফ্রি হ্যান্ড ই চাই। clear my drawings. Okay, stop sharing. আমরা জানতে চাচ্ছি যে, মনে করো একটা অ্যানিমেল আছে, ফর এক্সাম্পল। আমি একটু আগে কিভাবে যেন ড্র করতে পারতাম, ডাইরেক্ট। ওকে, আই গট ইট। আমি তো অক্ষর লিখতে চাই, তাও তো হচ্ছে না। আমি ড্র করতে চাই, ড্র করব কিভাবে? একটু আগে যে ড্র করতে পেরেছিলাম, এখন পারতেছি না কেন? পারতেছি না। ওকে, ধরো আমাদের একটা প্রাণী আছে, মনে কর এক্স। মনে কর একটা প্রাণী আছে এক্স। এক্স এর এদিকে যায় এবং এদিকে আমরা দুই দিকে যেতে পারি। এক্স এর এইদিকে যেটা হয় সেটাকে বলি আমরা তাদের প্রজেনি। এই প্রাণীটা থেকে প্রজেনি হয়। আর এদিকে হবে এই প্রাণীটার, মনে করো, প্যারেন্টস। প্যারেন্টস কাকে বলা হয়? যেখানে একদিকে হবে ফাদার, একদিকে হবে মাদার। ব্ল্যাকবোর্ড না থাকার কারণে এই সমস্যা। এনিওয়ে, প্যারেন্টস আমরা জানি। আমি একটু আগে ড্র করতে পেরেছিলাম, কিন্তু এখন কেন জানি আমি টানতে পারি না। তোমরা হয়তো ভালো জানো এগুলো। একটা প্রাণী আছে এক্স, এটা মনে করো একটা অ্যানিমেল। অ্যানিমেলের এই অ্যানিমেল থেকে যেগুলো জন্মগ্রহণ, যার থেকে এই অ্যানিমেলটা জন্মগ্রহণ করে, অর্থাৎ তার পূর্বে যারা ছিল, দে ওয়ার প্যারেন্টস। প্যারেন্টের পূর্বে কারা ছিল? এই অ্যানিমেলটার ইয়েস, গ্র্যান্ডপ্যারেন্টস বলবো। ইয়েস, বলো গ্র্যান্ডপ্যারেন্টস। কারেক্ট, ইউ আর কারেক্ট। ওকে, আমরা গ্র্যান্ডপ্যারেন্টস। তার আগে গ্রেট গ্র্যান্ডপ্যারেন্টস। ইয়েস, আমি যার জন্য লিখলাম যে গ্রেট গ্র্যান্ডপ্যারেন্টস। তাহলে এই যে একটা অ্যানিমেলের যে একটা অ্যানিমেল এক্স, বা মনে করো ইউরসেলফ বা মাই সেলফ, আমি এসেছি বাবা মা থেকে, প্যারেন্টস থেকে। বাবা মাকে বলা হয় প্যারেন্টস। বাবা মায়ের বাবা মাকে বলা হয় গ্র্যান্ড প্যারেন্টস। বাবা এবং মা উভয়ের যারা প্যারেন্টস ছিল তাদেরকে এই এক্স এর কনটেক্সটে বলা হয় গ্র্যান্ড প্যারেন্টস। আবার এদেরকে বলা হয় এক্স এর গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস, আরো পিছনে। তাহলে এক্স এর ইমিডিয়েট পূর্বে ছিল তার বাবা মা, প্যারেন্টস। এবং এর পূর্বে যারা ছিল সবাইকে বলা হয় এক কথায় অ্যানসেস্টর। বানানটা হলো ANCESTOR। যে কোনো একটা অ্যানিমেলের পূর্ববর্তী জেনারেশন হলো তাদের প্যারেন্টসরা, বাবা মা। বাবা মায়ের পূর্বে যারা আছে তাদের সবাইকে বলা হয় অ্যানসেস্টর, এক কথায়, সিঙ্গেল ওয়ার্ডে। কিন্তু বহু কথায় বলা যেতে পারে গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার, গ্রেট গ্র্যান্ড ফাদার, গ্রেট গ্র্যান্ড মাদার। সো ইউ ক্যান ইলাবোরেট ইট, আমি ওদিকে যাব না। আবার এক্স থেকে যারা সৃষ্টি হয়, মানে তোমার আমার থেকে যেগুলো সৃষ্টি হবে, তারা হলো আমাদের প্রজেনি, আমাদের বংশধর।
এরপরেরটা হইব গ্র্যান্ড প্রোজেনি, এরপরেরটা হবে গ্রেট গ্র্যান্ড প্রোজেনি, এরপরেরটা হবে গ্রেট গ্রেট গ্র্যান্ড প্রোজেনি, একটা করে গ্রেড যোগ হবে। তাহলে এদিকে যেরকম গ্র্যান্ড আসে, তোমার নিজের সৃষ্টগুলো একসময় তোমার নাতনি হবে, নাতিন হবে, মামার হবে, সো অন। তাহলে প্রোজেনি, গ্র্যান্ড প্রোজেনি, গ্রেট গ্র্যান্ড প্রোজেনি, গ্রেট গ্রেট গ্র্যান্ড প্রোজেনি, সো অন, যত গ্রেড যোগ করবা। আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে এই এক্স এর এরা হলো ডাইরেক্ট প্যারেন্টস এবং অ্যানসেস্টরস, অথবা ডাইরেক্ট তার ডিসেন্ডেন্টস। আর ইউ ক্লিয়ার হোয়াট আই এম সেইং? এক্স প্রাণীটার সরল রেখাতে তারা হলো ওর ডাইরেক্ট প্যারেন্টস এন্ড অ্যানসেস্টরস, ডাইরেক্ট, মনে রাখতে হবে ডাইরেক্ট। একইভাবে এই এক্স থেকে যারা উৎপত্তি হবে তারা হলো তার ডাইরেক্ট প্রোজেনি এবং গ্র্যান্ড প্রোজেনি এবং গ্রেট গ্র্যান্ড প্রোজেনি। যাদের মধ্যে এই এক্স এর ব্লাড পাস হয়েছে তারা মধ্যে এসে তারা হলো তার অ্যানসেস্টরস। সে জিন রিসিভ করে ফ্রম দ্য আর্লিয়ার জেনারেশনস এন্ড হি ডেলিভার্স জিন টু হিজ জেনারেশনস। এই কথাটা মনে রাখতে হবে। নিচে যারা আছে এক্স এর কিন্তু উপরে এবং নিচে, আই ক্যানট ড্র ইন দা নো, অর্থাৎ এই এক্স এর আবার এই উপরের দিকে আছে। এই যে আমি কার্সারটা দেখাচ্ছি, আমি তীর স্যার আঁকতে আপনি পারতেছি না। চাইলে স্যার হোয়াইট বোর্ডে ড্র করতে পারবেন স্যার। এই যে আই গট ইট সামহাউ বাট রং অ্যারো। আমি ওই অ্যারোটা দরকার যেটা হলো আমার উপরের দিকে যাবে। উপরের দিকে মাথাওয়ালা পাচ্ছি না। ওকে, দেই, পরে মাথা ঘুরাই দিব। ইয়া, শোনো, যে কোনো জিনিস প্র্যাকটিস লাগে, বুঝতে পারছো? উইদাউট প্র্যাকটিস একবারে পারফেক্ট হয় না। আমরা তো হোয়াইট বোর্ডে, এই কম্পিউটার হোয়াইট বোর্ডে অবস্থান, আমরা তো ক্লাসের বেড, আমি অলওয়েজ চক এবং ডাস্টার ইউজ করি এবং কলম ইউজ করি। ওকে, দেন আসো আরেকটা, যেটা হলো এই দিকে যাবে। আমি এগুলো মুছতে পারতেছি না কেন, এটা আমার মোছা দরকার। ডিলিট ডিলিট, ওকে। আমার উদ্দেশ্য হলো, আরে বাবারে কত মাথা বেড়ে গেছে, এগুলো তো, এই মাথাগুলো আমার দরকার নেই। কনসিডার দিস আর নট নিডেড। এইগুলো মুছতেছি না, গাদাগুলো। এগুলো ইগনোর করো। এক কথায় আমি এক্স থেকে উপরের দিকে এবং নিচের দিকে দুইটা অ্যারো দিয়ে দেখাইতে চাচ্ছিলাম। এক্স এর এই যে দুই দিকে আছে, উপরে হোক নিচে হোক, তাদেরকে বলা হয়, যে শব্দটা আমি কতক্ষণ আগে ব্যবহার করেছিলাম তোমাদের জন্য, এটা তো রিলিজই করতে পারতেছি না। ওকে, লেট মি ক্লিয়ার। কোনটা রাবিং করি? আমি রাব ইউজ করি। ইয়েস, ইয়া, আই গট ইট, রাব। এইবার মজা হয়েছে। আমি তো তোমাদের ক্লাস নিয়ে শিখতেছি এগুলো। ও আন্ডু, ওপস, ওকে। আমি আবার, আরে এটা যাও না, ইরেজার সব চলে গেছে। ওকে, ইরেজারটা বাবা বিদায় হও, বিদায় হচ্ছে না। এনিওয়ে, তোমরা কি দেখতে পাচ্ছ নাকি ঘুমিয়ে যাচ্ছ? না স্যার, দেখা যাচ্ছে। পাচ্ছি স্যার। তোমরা আমার প্র্যাকটিস দেখতেছো নাকি? এনিওয়ে, না স্যার, সমস্যা নেই। এক্স এর যে উপরের দিকে এবং বাম দিকে, যেটাকে বলা হয় ল্যাটারাল, এটাকে বলা হয় ল্যাটারাল। আর এগুলো হলো অথবা ভার্টিক্যাল, মানে যেটা, এই যে তুমি আছো বা আমি আছি, আমার ডাইরেক্ট প্রোজেনি এবং ডাইরেক্ট প্যারেন্টস এবং অ্যানসেস্টরের বাইরে যারাই আমার সাথে বিভিন্নভাবে কানেক্টেড থ্রু দ্য প্যারেন্টস অথবা থ্রু গ্র্যান্ড প্যারেন্টস। ফর এক্সাম্পল, তোমার চাচাতো ভাইয়ের অবস্থান কোথায়, তোমার মামাতো ভাইয়ের অবস্থান কোথায়, তোমার খালাতো ভাইয়ের অবস্থান কোথায়, তোমার ফুফাতো ভাইয়ের অবস্থান কোথায়, অল দোজ কামস আন্ডার দিস কোল্যাটারাল লাইন। এই জন্য এদেরকে সবাইকে বলা হয় কোল্যাটারাল রিলেটিভস। আমি একটু আগে যে শব্দটা তোমাদের নতুন শিখিয়েছি,
বললাম না যে কোল্যাটারাল রিলেটিভস মানে হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী। যে কোনো প্রাণীর এরকম অজস্র জ্ঞাতি গোষ্ঠী থাকে। সেই ধরনের জ্ঞাতি গোষ্ঠীর ইনফরমেশনও আমরা মনে করি দুধ প্রোডাকশন ইনফরমেশন ফর দিস পার্টিকুলার দুধ প্রোডাকশনের ইনফরমেশন ফর দিস পার্টিকুলার অ্যানিমেল এক্স। এই অ্যানিমেল এক্স এর দুধ প্রোডাকশন ইনফরমেশন যদি আমি পেতে চাই, ফেনোটাইপিক ডেটা প্যারেন্টস এর মধ্যে পাবো, গ্র্যান্ড প্যারেন্টস এর মধ্যে পাবো, গ্রেট গ্র্যান্ডসও পাবো যদি রেকর্ড রাখা হয়। একইভাবে প্রোজেনির পাবো, যেটা বলছিলাম প্রোজেনি টেস্টিং 2 নম্বর মেথড। এবং একইভাবে তার গ্র্যান্ড প্রোজেনিদেরকে পাবো, একইভাবে তার রিলেটিভসদের পাবো, এবং ডাইরেক্ট রিলেটিভসদের পাবো, কোল্যাটারাল রিলেটিভসদের পাবো। যখন এই সমস্ত ইনফরমেশনকে একসাথে যত ইনফরমেশন ইউজ করা হয়, দেন ইট কামস দ্য লাস্ট মেথড, তোমাদের যেটা বলেছি। আর যদি শুধুমাত্র অ্যানিমেলের শুধু একার ইনফরমেশন ডাইরেক্ট শুধু অ্যানিমেলের দুধ প্রোডাকশন আমি ইউজ করি, দেন ইট ইজ 8 নাম্বার 1। হোয়েন আই ইউজ দ্য ইনফরমেশন অফ দ্য প্যারেন্টস, সেটা হলো প্যারেন্টস এবং তার যত অ্যানসেস্টর আছে সেটা হলো পিডিগ্রি, সেটাকে বলা হয় পিডিগ্রি সিলেকশন মেথড। অর্থাৎ অ্যানিমেলের পিডিগ্রি দেখে যখন আমরা পিডিগ্রি তথ্যের ভিত্তিতে যখন আমরা সিলেকশন করব, সেটা হলো মেথড 2। আর যখন আমরা প্রোজেনি ইনফরমেশন পাবো, ইউজ করব, দেন ইট ইজ মেথড 3। তাহলে আমরা এটা দিয়ে বোঝাতে যাচ্ছি, আমি এটা স্ন্যাপটা না দিয়ে তোমাদের ভুল করেছি। আমি যদি স্ন্যাপটা আনতাম বইয়ের থেকে, মোবাইলে এনে যখন এটা ফিট করতাম, তাহলে ইজি হতো। আর ইভেন আই ক্যান গো টু সার্চ দ্য গুগল, ইজিলি আমি পেতে পারি pedigree of an animal। যদি আমি সার্চ করি how can pedigree sentence, আমরা ইজিলি নেট থেকে আনতে পারি, ইজিলি এক্সাম্পল দিতে পারি আমরা। সো আমি এই কথাটা কেন তোমাদেরকে আনতেছি, ভিউ অল, অর্থাৎ আমরা বোঝানোর চেষ্টা করতেছি। লেট আস হ্যাভ দিস ওয়ান। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? না স্যার, আসে না এখনো। Okay, stop sharing. Let me bring one example of pedigree. অর্থাৎ আমরা এতক্ষণ যে পেডিগ্রিটা বোঝালাম তোমাকে, এটা হলো একটা টোটাল জিনিসটা, এটা হলো একটা প্রাণীর যত রকম রিলেশন আছে সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। ফর এক্সাম্পল যদি আমরা এরকম একটা উদাহরণে যাই, let me stop share and go to sharing another screen. এবার দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই যে দেখো, যে কোনো একটা এক্সাম্পল থেকে আমরা ইজিলি এটা নেট থেকে কয়েন করেছি দিকে ইমিডিয়েটলি, এবং এই পেডিগ্রি অনেক ভাবে আঁকা যায়। তুমি যখনই এরকম পেডিগ্রি দেখবে তখন বুঝতে পারবে, এই যে সে ফর এক্সাম্পল দিস ওয়ান, এটা কিন্তু শুরু হয়েছে, তুমি যদি ভালো করে খেয়াল করো, একটা অ্যানিমেলেরই বিস্তারিত ওর গঠন এখানে দেখেছে। এনিওয়ে, লেট মি স্টপ ইট। তাহলে আমরা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আজকে আমরা ক্লাসে এইডস টু সিলেকশন যে জিনিসটা অবতারণা করলাম এবং শুরু করলাম, সেই এইডস টু সিলেকশন যে কোনো ব্রিডিং এর, যে কোনো স্পিসিসে, যে কোনো ব্রিডে, যে কোনো ট্রেটের জন্য আমরা অ্যানিমাল সিলেকশন করি না কেন, এই 6-7 রকম এইডস টু সিলেকশন আমরা ব্যবহার করি সত্যিকারে ভালো অ্যানিমাল সিলেকশনের জন্য। সেই জিনিসটাই এই এইডস টু সিলেকশনের প্রত্যেকটা আইটেম আমাদের একটা একটা করে মনোযোগ দিয়ে পড়াতে হবে, সেটা আমরা আগামী ক্লাসে করব। আমরা প্রথম শুরু করব সিলেকশন অন দ্য বেসিস অফ ইন্ডিভিজুয়ালিটি, অথবা ইন্ডিভিজুয়াল প্রাণীর ফেনোটাইপিক ভ্যালু দেখে দেখে যখন আমরা ভালো মন্দ যাচাই করি, ইট ইজ কল্ড ইন্ডিভিজুয়াল সিলেকশন অথবা মাস সিলেকশন। এরপরে আমরা পেডিগ্রি সিলেকশন, এরপর আমরা প্রোজেনি সিলেকশন, প্রোজেনি টেস্টিং ওয়ান বাই ওয়ান আলোচনা করব। এগুলো একটু স্লোলি একটু এক্সপ্লেইন করে করে আলোচনা করতে হবে। দ্যাট উইল ডু ইন আওয়ার নেক্সট ক্লাস। এখন পর্যন্ত যেটুকু আলোচনা করলাম, এটা থেকে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, আমি 142 ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি। তবে যারা পরে ঢুকেছো, তোমরা আমাকে কারণ বলো যে কেন পরে ঢুকেছো, এটা ব্যাখ্যা দাও আমাকে। শাওন, তোমার বন্ধুরা যারা অনেক পরে ঢুকেছে, এটার কারণটা কি আমি জানতে চাই।